হ্যাঁ, আমি ঠিক আছি। আর আমার মন খারাপ হবে কেন? হুম? আমি তো অনেক হ্যাপি, বিশেষ করে তোমার জন্য। অবশেষে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পেতে চলেছ। তিথি লাজুক হেসে বলল, তুমি কখনো কাউকে ভালোবাসোনি? আমি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম। এসব প্রেম ভালোবাসায় পড়ে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমার ধারা প্রেম সম্ভবই না। বয়ফ্রেন্ডকে যেই সময়টা দিতাম ওইটা নিজেকেই দিয়েছি। আর এখনকার কথা যদি বলো, তাহলে আমি আমার স্বামীকে ভালোবাসি। উনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। ভাইয়া অনেক লাকি, তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। হুম, তোমার ভাইয়াকে পেয়ে আমি লাকি, কারণ উনি আমার সব পাগলামি তেড়ামি অত্যাচার সহ্য করে। তিথি শব্দ করে হেসে উঠে বলল, মানতেই হবে, বড় ভাইয়ার প্রচুর ধৈর্য। আলো মুচকি হেসে আরেকটু গল্প করে চলে গেল। দাদা যান, আসবো? সোবাহান খান নামাজ পড়ে খাওয়া দাওয়া করে রুমে এসে বসেছিলেন, তখন আলো উকি দিয়ে দরজায় নক করলো। তিনি মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। আলো ভেতরে এসে দাদাজানের পাশে বসতে বসতে বলল, একটা কথা জিজ্ঞেস করি? শুধু একটা কেন, 100টা জিজ্ঞেস করো। আলো কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে আওড়ালো, তোমার আরও একটা নাতি ছিল? নাতবর মুখে এহেন কথা শুনে সুবাহান খান থমকে গেলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকালেন। আলো অধৈর্য হয়ে বলল, বলো না দাদা যান, তোমার বড় নাতি সকালে কেন বললেন উনি তার বোনকে হারিয়েছেন? কি হয়েছে ওনার বোনের সাথে? প্লিজ বলো আমায়। সুবাহান খান টেবিলে ড্রয়ার খুলে পুরনো দুটো ছবি বের করে নাতবইয়ের পাশে বসালেন। আলোকে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। প্রথম ছবিতে দুজন ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। পুতুলের মতো দেখতে মেয়েটাকে, কোলে নিয়ে হাসি মুখে বসে আছে ছেলেটা, আর ছোট মেয়েটা দুহাতে কেক মাখিয়ে দিয়ে খিলখিল করে হাসছে। ফানি ছবিটা দেখে আলোর ঠোঁটের কোণে হাসি ফুটল। দ্বিতীয় ছবির দিকে তাকাতেই চমকে উঠল। হাসিমুখে বিড়ালছানা নিয়ে দাঁড়িয়ে থাকা রমণীকে চিনতে না পারলেও তার পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে চিনতে একটু অসুবিধা হলো না। আলো অপলক নয়নে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলে উঠল, আথার স্যার। সুবাহান খান ছলছল চোখে ছবির দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আন্দার আর ওর বোন আফরিন। একটু থেমে পুনরায় বলতে শুরু করলেন, আন্দারের 2 বছরের ছোট আফরিন, আর 5টা সংসারের মতো বড় বৌমার সংসারও ছিল সুখের। আমরা সবাই ভালোই ছিলাম। আন্দারের যখন 4 বছর পূর্ণ হলো, তখন আমার ছেলেও বৌমার মধ্যে একটা ঝামেলা হয়। আশরাফ বিদেশি কোম্পানির সাথে অনেক বড় একটা ডিলে সাইন করে এবং ওটার সব দায়িত্ব তার বন্ধু ওরফে ম্যানেজারকে দেয়। এটা নিয়ে বড় বৌমা আপত্তি করেছিলেন, কারণ তার ওই লোকটাকে পছন্দ নয় আর সুবিধারও মনে হয় না। কিছু না কিছু গণ্ডগোল পাকাই। আমি মেয়েটার অপেক্ষায় ছিলাম। এ নিয়েই তাদের মধ্যে বড় ঝামেলা সৃষ্টি হয়। আশরাফ রাগের মাথায় মেয়েটার গায়ে হাত তুলেছিল, অথচ মেয়েটা সে সময় প্রেগনেন্ট ছিল। মরিয়ম রাগে দুঃখে ছেলে মেয়েকে রেখে বাড়ি ছেড়ে চলে যায়, কারণ তার যাওয়ার কোনো জায়গা ছিল না। তাই সে নিজের সাথে সন্তানদের নেয়নি। ভেবেছিল আশরাফ তাকে বাধা দিবে, কিন্তু দেয়নি। আমি আশরাফকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু ও নিজেই এগোতে অনড় ছিল। সে সাফ সাফ জানিয়ে দিয়েছে বড় বৌমাকে আর ঘরে তুলবে না। উপরওয়ালা তার কথা রেখেছে। ওই দিনের পর আর কখনো বড় বৌমা জীবিত অবস্থায় এখানে বাড়িতে ফেরেনি। শেষবার তার মৃতদেহে দেখেছিলাম বাসে করে গ্রামে ফিরছিল, কিন্তু শেষ অবধি আর পৌঁছাতে পারেনি। মাঝপথেই অন্য একটা বাসের সাথে বাসটা অ্যাক্সিডেন্ট হয় এবং অর্ধেক যাত্রী নিহত হয়। তাদের মধ্যে আমার বড় বৌমা ছিল। সুবাহান খান থামলেন, চোখের পানি মুছে জোরে শ্বাস নিয়ে পাশে বসা নাতবুর দিকে তাকায়। আলো পাথরের ন্যায় থমকে আছে, অথচ তার রক্তিম চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে এতদিন জানতো স্বাভাবিক মৃত্যু, কিন্তু এখন জানতে পারল অনাকাঙ্ক্ষিতভাবে স্যার তার মাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে।
ওই দিন যদি ওনার বাবা একটু বাধা দিত তাহলে হয়তো এমনটা কখনো হতো না, বেঁচে যেত দুটো প্রাণ। মা বাইকে হারিয়ে আঁধার প্রায় উদ্যান হয়ে গেছিল। ওইটুকু বয়সে এই হারানোর শোক সইতে পারেনি ছেলেটা। ফলস্বরূপ 1 মাসের মতো হাসপাতালের বেডে ছিল। ছোট ছেলে মেয়ে দুটো বিশ্বাসই করতে পারেনি তাদের মা আর নেই এই পৃথিবীতে। আমাকে শক্ত থাকতে হয়েছিল শুধু আমার নাতি নাতনিদের জন্য। আমি ভেঙে পড়লে তাদেরকে কে দেখতো? ওরা তো তখন খুবই ছোট ছিল। এর মধ্যে আশরাফ আরও একটা অঘটন ঘটিয়ে দেয়। বড় বৌমার মৃত্যুর কয়েক মাস পরে তাহমিনাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসে। আমি দ্বিতীয়বারের মতো আমার ছেলের গায়ে হাত তুলেছিলাম। আশরাফ বলেছিল সে যা করেছে সবটা ছেলে মেয়ের জন্য, কারণ তাদের মাপ প্রয়োজন। আমি প্রথমে মেনে না নিলেও আস্তে আস্তে মেনে নিয়েছিলাম, কারণ ছোটো বৌমা আদারও আফরিন আদর করত, ভালোবাসত। একজন মায়ের দায়িত্ব সব কিছুই পালন করত। এসব দেখে আমার মন নরম হয় এবং একসময় মেনেও নিই। সব কিছু ঠিক থাকলেও যখন বছর ঘুরিয়ে রাতের আগমন ঘটল, তখন হুট করেই ছোটো বৌমা পাল্টে গেল। ছোটো মেয়েটা অত কিছু বুঝতো না, কিন্তু আদার একটু হলেও তাদের প্রতি মা বাবার অবহেলা বুঝতে পারত। বড় হওয়ার সাথে সাথে সে নিজেই বোনকে মানুষ করতে শুরু করে। একই সাথে আশরাফের প্রতি ঘৃণাটাও আরও বেড়ে গেল। আদার ওর বোনকে খুব ভালোবাসত। নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ছোটো বোনটার সব ইচ্ছে পূরণ করত। ও স্বপ্ন ছিল বোনকে ডাক্তার তৈরি করার, কারণ এটা তার মায়েরও ইচ্ছা ছিল। আদার নিজেও চেয়েছিল এইচএসসির পরীক্ষার পর মেডিকেল অ্যাডমিশন দিবে, তারপর 2 ভাই বোন একসাথে পড়াশোনা করবে। কিন্তু বেচারা সেই ইচ্ছেটা আর পূরণ হলো না। রাতকে মারার কারণে আশরাফ সেই দিন ছেলেটাকে অনেক মেরেছিল এবং অনেক কথা শুনিয়েছিল। এরপরই আদার বোনকে বোনের ভবিষ্যতের কথা ভেবে দেশ ছেড়ে চলে যায় এবং ওখান থেকেই সমস্ত খরচ ও বহন করে। সে চেয়েছিল বোনকেও নিজের কাছে নিয়ে যাবে, কিন্তু আফরিন মেডিকেলে চান্স পাওয়ার জন্য ভাইয়ের কাছে যেতে চায়নি, আর আদারও জোর করেনি। সবটা স্বাভাবিকভাবেই চলছিল। আদার যখন ছুটি নিয়ে 4 বছর পর দেশে ফিরেছিল বোনকে দেখার জন্য, তখন এসে জানতে পারলো তার বোনটা আর নেই। সে সারপ্রাইজ দিতে চেয়েছিল বোনকে, কিন্তু সে দেশে ফিরে নিজেই সারপ্রাইজ পেয়ে যায়। ওই দিন বোনের খবর আঁকড়ে ধরে বাচ্চাদের মতো হাওমাও করে কেঁদেছিল। পাগল মেয়েটা একজন ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে, অথচ আমরা টের অবধি পাইনি। ওই বেঈমান ছেলেটার বিয়ের দিনই আফরিন সুইসাইড করে। আদার সব কিছু জানার পর ওই ছেলেটাকে রাস্তায় জনগণের সামনেই মেরেছিল। উদ্দেশ্য ছিল জানে মেরে ফেলার। আশরাফ কোনো মতে ছেলেটাকে টেনে টুনে বাড়িতে নিয়ে এসেছিল। তারপর কানবাড়ির মুহূর্তেই ধ্বংসস্তূপের পরিণত হয়। আদার সব কিছু ভেঙে চুরে আশরাফকে শাসিয়ে ও চলে যায়। ছেলেটার অভিশাপ লেগেছিল আশরাফের। তার কয়েক মাস পরই সে ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। তার প্রাণপ্রিয় বন্ধুই একদিন তার সব কিছু ছিনিয়ে নেয় এবং একসময় ওর অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যায়। সব কিছু জেনে শুনেও আদার কিছুই করেনি, এমনকি মৃত বাবাকে শেষবারের জন্য দেখতেও আসেনি। তার কাছে অনেক আগেই তার বাবাও মরে গেছিল। আদার তার বাবাকে ঘৃণা করলেও কখনো তাহমিনকে ঘৃণা করেনি। অপছন্দ করত, কিন্তু খারাপ ব্যবহার করেনি। তাহমিনা তাকে না ভালোবাসলেও আফরিনকে একটু হলেও ভালোবাসত, আর এটার জন্যই আদার কোনোদিনও মানুষটাকে ঘৃণা করতে পারেনি। সেও ছোটোবেলায় মায়ের ভালোবাসা পাওয়ার জন্য তাহমিনার শাড়ির আঁচল ধরে গুড়গুড় করত। কিন্তু আফসোস, এতিম ছেলেটা কখনোই ভালোবাসা পায়নি, আর না পরিবারের সুখ পেয়েছে। সে তার ভালোবাসার মানুষদেরকে হারিয়ে আজ নিঃস্ব। ওর যতই কষ্ট হোক তবুও কখনো মুখ ফুটে বলবে না। এই জন্যই সে সহজে কাউকে ভালোবাসতে চায় না। ধরা গলায় কথাগুলো বলে থামলো সুবাহান খান। ওইদিকে আলোর চোখের পানি কিছুতেই থামছে না। সে নিজেকে আর সামলাতে পারল না। মুহূর্তেই দাদাজানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, অথচ লোকটা এত কষ্ট কিভাবে মনের মাঝে নিয়ে আছে।
ওই লোকটার জায়গায় সে থাকলে হয়তো এতদিনই স্ট্রোক করেই মরে যেত। আলো কাঁদতে কাঁদতে ওপরওয়ালার উদ্দেশ্যে চিল্লিয়ে বলে উঠল, মানুষটাকে এতটা দুঃখ কষ্ট না দিলেও পারতে। শিট। রাত নিচের শার্টের দিকে তাকিয়ে চিল্লিয়ে উঠল। তড়িঘড়ি করে কল কেটে দিয়ে ফোন পকেটে রেখে রাগান্বিত চেহারায় সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকায়। ঈশিতা অস্থির গলায় বলল, সরি আমি খেয়াল করিনি। রাত দাঁতে দাঁত পিষল। কেন? 4 চোখ লাগিয়েও কি চোখে দেখতে পারেন না? ঈশিতা চোখে চশমা খুলে শান্ত গলায় বলল, দেখুন মিস্টার, আমি ইচ্ছে করে আপনার উপর কফি ফেলিনি। আমিও ওই দিন আপনার ফাইলে ইচ্ছে করে কপি পেলিনি। ওইটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু আপনি আমাকে অহেতুক সবার সামনে অপমান করেছেন। তাহলে এখন আপনাকে কি করা যায়? আপনি আমার সারাদিনের পরিশ্রম নষ্ট করে দিয়েছিলেন, তাই রেখে মেখে উল্টাপাল্টা কথা বলেছি, তার জন্য সরি। সরি দিয়ে এখন আমি পানি খাবো? আপনাকে খেতে হবে না, আপাতত আপনার শার্টকে পানি খান, মানে ওয়াশরুমে গিয়ে পরিষ্কার করুন। আমি কেন পরিষ্কার করব? আপনি আমার শার্ট নষ্ট করেছেন, এখন আপনি আমার শার্ট পরিষ্কার করে দিন, নয়তো আমি আপনাকে কফির মধ্যে চুবানি দিব। ঈশিতা চোখ মুখ কুচকে তাকায়। যেহেতু তার কিছুটা দোষ আছে, তাই সে ঝামেলা এড়ানোর জন্য বলল, আসুন। রাত বড় বড় পা ফেলে করিডোর দিয়ে হেঁটে ওয়াশরুমে গেল। তারপর পরনের কোট খুলে পাশে রেখে শার্ট খুলে মিটার দিকে বাড়িয়ে দিল। ঈশিতা দাঁতে দাঁত চেপে শার্ট নিয়ে আর চোখে উদম শরীরের দিকে তাকায়। কত বড় নির্লজ্জ হলে এমন একটা কাজ করতে পারে। ঈশিতা নজর সরিয়ে টিস্যু হালকা ভিজিয়ে শার্ট পরিষ্কার করতে লাগলো। তখন হঠাৎই মাথায় একটা বুদ্ধি চাপল এবং সঙ্গে সঙ্গে ঘটিয়ে দিল এক অঘটন। শার্ট কোট মুহূর্তেই বেসিনের মধ্যে ফেলে দিয়ে পেছনে ঘুরে এক দৌড়ে পালিয়ে গেল। মেয়েটার এহেন কাজে রাত বাকরুদ্ধ হয়ে যায়। সে দ্রুত শার্ট কোট তুলে নেয়, কিন্তু কোনো লাভ হলো না। অলরেডি সম্পূর্ণ পোশাক ভিজে একাকার হয়ে গেছে। সে এখন পরবেটা কি? রাত রেগে মেগে শার্ট কোট ফ্লোরের মাঝে ছড়ে মেরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, আমি আপনাকে দেখে নিব মিস। তিথি আজ ভীষণ খুশি। অবশেষে সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে চলেছে। পরন্ত বিকেল বেলায় বাগানে বসে থেকে দোলনায় দোল খেতে খেতে ভিডিও কলে তিহানের সাথে কথা বলছে আর হাসছে। আমার পরিবার কিন্তু যথেষ্ট কঠোর। সবার মন জয় করতে পারবে তো, নাকি মাঝপথে পালিয়ে যাবে? ফোনের অপর প্রান্ত থেকে তিহান মাথার চুলগুলো ঠিক করতে করতে বলল, পালিয়ে যাওয়ার জন্য তোমার হাত ধরিনি। একটু থেমে পুনরায় আওড়ালো, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব তোমার পরিবারের মন জয় করতে। আর যদি না পারো? নিজের উপর এবং উপরওয়ালার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। আশা করছি তিনি আমার থেকে আমার প্রিয়সেকে আলাদা করে দেবেন না। ইনশাল্লাহ তিহান, আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে। ইনশাল্লাহ জান। রাত বাজে 9টা। আধার ফিরেছে অনেক আগেই, তবে এখনো পর্যন্ত বউয়ের দেখা মেলেনি, আর না সে নিজে থেকে খুঁজতে গিয়েছে। রাত কাজের জন্য সারাদিন বাড়িতে থাকে না, এই জন্য সে ভার্সিটিতে গিয়ে নিশ্চিন্তে থাকে। রাতকে এখন একটু বিশ্বাস করলেও পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কারণ ছেলেটার আবার হুটহাট নেশা করার স্বভাব আছে। রাত বিরাতে মাঝে মধ্যে মাতাল হয়ে ফেরে, তার জন্য সে আলোকে রাতে ভুলেও বাহিরে যেতে দেয় না। দরকার হলে সে নিজে আসে, তবুও বউকে রুম থেকে বের করে না। সে ওই আধ পাগল মেয়েটার প্রতি এত পজিটিভ কবে থেকে হলো ঠিক বুঝতে পারছে না। তার অবাধ্য মনটা শুধু চায় ওই বিচ্ছু মেয়েটাকে আগলে রাখতে, যত্ন করতে, ভালোবাসতে আর আদর করতে। আদর করার কথা মনে পড়তে আধারের হাত বাম গালে পৌঁছে গেল। শেষমেশ কেনা বউকে চুমু খেতে গিয়ে থাপ্পড় খেলো। ভাগ্যিস থাপ্পড়ের বদলে লাথি খায়নি, নয়তো যেটুকু সম্মান বেঁচে আছে সেটুকুও থাকতো না। আধার ফোনে কথা বলা শেষ করে বারান্দা থেকে রুমে এলো, আর তখনই সে থমকে গেল। তার ঠিক সামনে আলো দাঁড়িয়ে আছে, চোখ মুখ ফুলে উঠে লাল হয়ে গেছে। মলিন মুখটা দেখে আধারের বুকের ভেতরটা কেমন জানি করলো। সে ব্যস্ত পায়ে এগিয়ে এসে মেয়েটার দুগাল আলতো করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে শোধালো, প্রেমিক মরেছে, যার জন্য কেঁদে কুটে এমন পেতনির মতো চেহারা বানিয়েছো? আলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এক চোখ বেয়ে টুক করে এক ফোঁটা
নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল, যেটা দেখে আধার থতমত খেয়ে যায়। সে তো জোরে গাল চেপে ধরেনি, খুবই আলতো হাতে ধরেছে, তবুও মেয়েটা কাঁদছে কেন? তাহলে কি অন্য কোনো ব্যাপার? আধার ঠোঁটে কামড়ে কিছু একটা ভেবে মেয়েটার পেটের মাঝে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল। ব্যথা করছে? আলো মলিন হেসে বলল, করেছে তো, কিন্তু এখানে নয়, ওইখানে। বলে নিজের বুকের বাম দিকে তর্জনী আঙুল রাখলো। মেয়েটার বুকে ব্যথা হচ্ছে, সেটা উপলব্ধি করতেই আধার অস্থির হলো। চলো এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এ কথা বলেই আধার আলোর হাতের কবজি ধরল, কিন্তু মেয়েটা সামনে পা রাখল না, উল্টো হাত ছাড়িয়ে নিয়ে মুহূর্তেই হামলে পড়ল স্বামীর শক্ত বুকের মাঝে। দুপুর থেকে জমিয়ে রাখা কষ্টগুলো সবটা উগরে দিল। ওইদিকে মেয়েটার কান্নার শব্দে আধার স্তব্ধ হয়ে গেল। একই সাথে তার পুরো পৃথিবীটাও থমকে যায়। সে কখনো মেয়েটাকে এইভাবে বাচ্চাদের মতো করে কাঁদতে দেখেনি। তাহলে আজ এমন কি হলো যার জন্য মেয়েটা এখন এমন করে কাঁদছে? তাহলে কি তার অবর্তমানে কিছু হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। কেউ কিছু বলেছে বা হার্ট করেছে? আধার মেয়েটার চোখের পানি মুছে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো। আলো কান্নার মাঝে দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। তাহলে এইভাবে মরার মতো কাঁদছো কেন? স্যারের ধমকে আলোর কান্না থেমে গেল, তবে হেঁচকি ওঠা বন্ধ হলো না। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে পকেট থেকে রুমাল বের করে মেয়েটার ভেজা চেহারা মুছে দিল। তারপর দুগালে হাত রেখে ঝুঁকে এসে চোখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আমায় বলো। আলো নাক টেনে বলল, কিচ্ছু হয়নি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। আধার কি বুঝলো কে জানে। সে মেয়েটাকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে দিল। আলো দুহাতে পিঠের টি শার্টের অংশ খামচে ধরে অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি সকালে ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি। হঠাৎ করে ঘুমের ঘোরে স্পর্শ করে ভড়কে যাই, কারণ আপনি তো বাড়িতে ছিলেন না, তিতিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। আর আমি এটাও জানতাম না ছোটো মা আর দাদাজান ফিরে এসেছে, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য আপনার ভাইকে ভেবে নিয়েছি, তাই অমন রিয়েক্ট করে ফেলেছি। তার জন্য আই এম সরি। আপনি চাইলে আমাকেও থাপ্পড় মারতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আধার ঘাট থেকে মুখ তুলে মেয়েটার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকায়। তারপর এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, আমার হাতে থাপ্পড় সহ্য করতে পারবে তোমার এই নরম তুলতুলে গাল? আলো কিছুক্ষণ চুপ থেকে নিজের বাম গালটা এগিয়ে নিয়ে এসে বলল, সহ্য করে নেব। আধার প্রত্যুত্তরে কিছু না বলে মেয়েটার পাতলা কোমর চেপে ধরে গালের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আলো অবাক হলেও পর মুহূর্তে চোখ বুজে স্বামীর আদরটুকু গ্রহণ করলো। কিছুটা সময় নিয়ে পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল। তারপর কাঁপতে থাকা গোলাপি ঠোঁটের দিকে এগিয়ে এলে আলো তৎক্ষণাৎ মুখ সরিয়ে নিল। এতে আধারের কপাল কুঁচকে যায়। সে বিরক্তিতে আওড়ালো। কি সমস্যা? আলো নাক ফুলিয়ে বলল, আপনি গতরাতে আমাকে বকেছেন। আধার গালে নাক ঘষাঘষি করে ফিসফিসিয়ে বলল। আমি বকবো, আবার আমি আদর করব। আলো সরু চোখে তাকায় আধার কপালের সাথে কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলল, এখন একটা বড় চুমু খেতে পারি, নাকি সকালের মতো আবার চর মারবেন মিসেস আদার খান? আলো কিছু না বলে চোখ দুটো বন্ধ করে নিল। আধার আনমনে হেসে মেয়েটার দুহাত কাঁধের ওপর তুলে দিয়ে সে দুহাতে কোমর চেপে ধরে ঘনিষ্ঠ করে নিয়ে ঠোঁটের মাঝে ঠোঁট ছোঁয়াতেই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। এতে আধার প্রচুর বিরক্ত হয়। সামান্য একটু চুমুও খেতে পারছে না সে। ওইদিকে আলোর খুব হাসি পেল, তবে হাসলো না সে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার সময় দুই পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে স্বামী ঠোঁটে পরপর দুবার চুমু খেল। ডিনারের জন্য মনে হয় ডাকতে এসেছে, আসুন। এ কথা বলে আলো নিচ থেকে ওড়না তুলে মাথায় ভালো করে পেঁচিয়ে নিয়ে ওয়াশরুম থেকে চোখ মুখ ধুয়ে এসে দরজা খুলে দেখে তিথি দাঁড়িয়ে আছে। ভাবিকে দেখে হাসি মুখে বলল, নিচে এসো, সবাই অপেক্ষা করছে। চলো। আলো মাথা নাড়িয়ে বলল। তিথি আগে আগে যেতে শুরু করলো। আলো গিয়ে আবার ফিরে এসে দরজার সামনে দাঁড়িয়ে স্যারের উদ্দেশ্যে বলল, খাম্বার মতো দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু রাত ভাইয়ের পাশে গিয়ে বসবো। আধার হেঁটে আসতে আসতে দাঁত কিরমির করলো। যেদিন তোমাকে ধরবো ওই দিন তোমার সব তেলামি বের করে দেব। আলো মুখ ভেঙচে কেটে বলল, আর আমি দাদাজানকে বলে
আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব। আমাকে ছেড়ে থাকতে পারবে? আলবাত পারবো। ঠিক আছে, এমনিতেই একটা মিটিংয়ের জন্য আমি অন্য শহরে যাব, সেখানে কিছুদিন থাকবো। তখন তুমি মনের আনন্দে একা থেকো, কেউ বিরক্ত করবে না। এ কথা বলে আধার পাশ কাটিয়ে চলে যায় আর আলো তবদা খেয়ে গেল। আরে সে তো মজা করছিল, তাই বলে সত্যি সত্যি লোকটাকে ছেড়ে থাকবে নাকি? আরে আরে থামুন, আমি তো মজা করছিলাম, আপনি শুধু শুধু সিরিয়াস হয়ে যান। আলো পিছু ছুটতে ছুটতে চিল্লিয়ে কথাগুলো বলল। আধার সিঁড়িতে থেমে গিয়ে পেছন ফিরে চোখ রাঙিয়ে বলল, এভাবে ঘোড়ার মতো না ছুটে ভদ্রভাবে নেমে এসো, নয়তো 1 মাসও বাড়ি ফিরবো না। যান, ফিরতে হবে না আপনাকে, আমিও বাপের বাড়ি চলে যাব, থাকবো না আপনার মতো লোকের কাছে। এ কথা বলে আলো চলে গেল রুমে। আধার কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ নিচে নেমে এলো, কিন্তু ডাইনিংয়ে বসলো না। প্লেটে খাবার সাজিয়ে নিয়ে সোজা দোতলায় উঠে গেল। বাপের বাড়িতে যেতে চাইলে যে, তাহলে এখন শুয়ে আছো কেন? আমি লাগেজ প্যাক করে দিব। কথাগুলো শুনে আলোর শরীর জ্বলে উঠল। সে খেকিয়ে বলল, যাব না আমি। কি করবেন আপনি? জোর করার চেষ্টা করলে নারী নির্যাতন মামলা ঠুকে দেব। আমাকে ভয় দেখাচ্ছ? কেন, আপনি বুঝি ভয় পান না? আধার সোজা সাপটা জবাব দিল, না। আপনি খুব খারাপ। আর এই খারাপ মানুষটাকে তুমি ভালোবাসো। স্যারের মুখে এহেন কথা শুনে আলো চুপ হয়ে গেল। সোজা হয়ে উঠে বসে গম্ভীর কণ্ঠে বলল, কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আধার টি টেবিলের উপর প্লেট রেখে দাঁড়িয়েছিল। মেয়েটার কথা শুনে বিছানায় দুহাত রেখে ভর দিয়ে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, সত্যি ভালোবাসো না আমায়? আলো কিছু বলল না। আধারও আর জোর করল না, কারণ সে উত্তরটা জানে। ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে বিছানার পাশে বসলো। তারপর আলোকে টেনে নিজের কোলের উপর বসিয়ে নিল এবং খাবার খাইয়ে দিতে থাকে। আপনি সত্যি অন্য শহরে যাবেন? আধার খেতে খেতে ছোট্ট করে জবাব দিল, কবে? 3 দিন পর। কতদিন থাকবেন? ঠিক বলতে পারছি না, কাজ শেষ হলে চলে আসবো। আলো গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে শান্ত গলায় বলল, আমি আপনার অপেক্ষায় থাকবো। কিছু জরুরি কাজ ও মিটিংয়ের জন্য আধারকে আজ অন্য শহরে যেতে হবে। ভার্সিটি থেকে এসে নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছে ব্যাগে, সাথে কিছু ফাইলস, ডকুমেন্টস সবকিছু আধার ফোনে কথা বলতে বলতে চেঞ্জ করে নিল। একটু পরেই বেরিয়ে পড়বে। কাঁধে ফোন গুজে মাথা কাত করে চেপে ধরে। দুহাতে শার্টের বোতাম লাগানোর সময় খেয়াল করলো আলো এসে নিজেই আলতো হাতে বোতামগুলো লাগিয়ে দিচ্ছে। আধার মেয়েটার মলিন চেহারার দিকে তাকিয়ে থেকে অপর প্রান্ত ব্যক্তির সাথে কথা বলতে থাকলো। আলো সুন্দর করে সব বোতাম লাগিয়ে দিয়ে কোটও পরিয়ে দিল। আধার আজ সাদা কালো পরেনি, বরং নীল স্যুট বুট পরেছে। আলো নিজের কাজ শেষ করে সামনে থেকে সরে যেতে চাইলে আধার বাম হাতে তার কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিল। মেয়েটা মুখ তুলে উপরে তাকাতে ভেজা চুমু এসে তার ললাটের মাঝে পড়ল। আধার কিছুটা সময় নিয়ে কথা বলা শেষ করে ফোন রেখে দিল বিছানার ওপর। তারপর 5 মিটার সরু নাক টেনে গম্ভীর কণ্ঠে বলল, আমি যতদিন আসবো না ততদিন ভদ্র মেয়ের মতো থাকবা। শরীর ভালো লাগলে ভার্সিটিতে যাও, নয়তো যেতে হবে না। বাড়িতে বসেই সব নোট এবং পড়া কমপ্লিট করো। রাতে একা থাকতে অসুবিধা হলে তিতির কাছে যেও। হয়তো রাত বিরাতে ড্রয়িং রুমে যাবে না, আর না রুমের দরজা খুলে রাখবে। আমি যেমনটা রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনটাই পাই, নয়তো তোমাকে কেটে কুটে নদীতে ফেলে আসবো। আলো চোখ মুখ কুচকে বলল, আপনি এত নেগেটিভ ভাবেন কেন? বলুন তো, সব সময় খালি ওভার থিঙ্কিং করেন। তোমাকে নিয়ে আমি ভাববো না তো কে ভাববে শুনুন? তুমি যেটাকে নেগেটিভ মাইন্ড বলছো সেটা আসলে নেগেটিভ নয়। তোমাকে নিয়ে আমার ভয় চিন্তা দুটোই হয়, কারণ তোমাকে হারাতে চাই না। দিন শেষে তোমাকেই আমি চাই, খুব করে চাই। তাই সাবধানে থাকতে বলেছি। আজকাল দুনিয়ার ভালো নেই। কিছু কিছু মানুষের চেহারার আড়ালে কুৎসিত রূপ লুকিয়ে আছে। চেনা মানুষ হোক কিংবা অপরিচিত মানুষ, তবুও তুমি একা কখনো কোনো পুরুষ মানুষের কাছে যাবে না, স্বয়ং আমার ভাইয়ের কাছেও নয়। আমি তোমাকে অনেক কষ্ট পেয়েছি, বাকিটা জীবনেই তোমার সাথে কাটাতে চাই। তাই বলছি, তোমার স্বামীর জন্য হলেও নিজের একটু খেয়াল রেখো। আলো অপলক নয়নে তাকিয়ে আছে। এই লোকটা যে তাকে নিয়ে এত ভাবে সেটা কল্পনার বাইরে ছিল। সে তো এমনই একজনকে চেয়েছিল যে কিনা তাকে সবসময় আগলে রাখবে, চোখে চোখ রাখবে,
মাঝে মধ্যে ভালোবাসবে। আলো মুচকি হেসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, এত চিন্তা করবেন না, আমি নিজের খেয়াল রাখবো। আর আপনিও কিন্তু নিজের খেয়াল রাখবেন। কোনো মেয়ের দিকে তাকাবেন না, প্রয়োজন ছাড়া কথাও বলবেন না। হাসা তো একদম বন্ধ। কারো আশেপাশে যেন ঘেঁষবেন না, অপরিচিত কারো হাতে কিচ্ছু খাবেন না, ওকে? আধার কপাল কুঁচকে তাকিয়ে আছে। সে এমনিতেও এগুলো কিছুই করে না, অথচ মেয়েটার কথা শুনে মনে হচ্ছে সে এতদিন এইগুলোই করে বেরিয়েছে। এই কথাগুলো বলার কোনো মানে হয়? আশ্চর্য। আমার কথা শুনলেন নাকি অন্য কান দিয়ে বের করে দিলেন? আজকাল কানে কম শুনতেছি, তাই তোমার কথাগুলো বুঝতে পারিনি। সো স্যাড। আলো দাঁত কটমট করলো। তার বেলায় হাজার হাজার নিষেধাজ্ঞা আর নিজের বেলায় একটুও না। এটা আবার কেমন নিয়ম? এমন বাদরের মতো গলায় ঝুলে না থেকে সরো, আমাকে রেডি হতে হবে। আলো গলা ছেড়ে দিয়ে মুখ গোমরা করে বলল, আমি বাদর? না, হনুমান। আর আপনি একটা পেট মোটা হাতি। ইঁদুরের মতো চুইচুই করলে কিন্তু রুম থেকে বের করে দেব। আলো অভিমানে মুখ সরিয়ে নিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। আধার আর চোখে ফুলে ওঠা গালের দিকে তাকিয়ে মনে মনে হেসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। ভেজা চুলগুলোর ব্লু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল, তারপর জেল দিয়ে ব্যাক ব্রাশ করে সেট করে রেখে দিল। হাতের কবজিতে ঘড়ি বেঁধে মানিব্যাগ প্যান্টের ব্যাক পকেটে রাখার সময় এক হাতে শার্টের 3টা বোতাম খুলে রাখলো। এই মেয়েটা গলা অবধি বোতাম লাগিয়ে দিয়েছে। 3টে বোতাম না খুলে পুরো শার্টটাই খুলে যান। একথা কর্ণ গহ্বরে পৌঁছাতেই আধারের হাত থেমে গেল। ও কিছু না বলে চুপচাপ শার্টের 3টে বোতাম লাগিয়ে বলল, আর কিছু? আলো ভাব নিয়ে বলল, জলদি ফিরে আসা হোক, নয়তো বা খানবাড়ির দরজা আপনার জন্য বন্ধ। নো প্রবলেম, এই বাড়িতে আসবো না। আলো অদ্ভুত চোখে তাকায়। এই শয়তান লোকটা আর কখনো ভালো হবে না, সারা জীবন তেরাবাসী হয়ে থাকবে। সে একরাশ মন খারাপ নিয়ে রুম থেকে চলে যেতে শুরু করলো, কিন্তু দরজার চৌকাঠ বেরোতে পারল না। তার আগেই লোকটা ঝড়ের বেগে তেড়ে এসে তাকে দেয়ালের সাথে চেপে ধরল এবং গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেতে বলেছি তোমাকে। আলো অভিমানী সুরে বলল, বাদর হনুমান ইঁদুর থেকে কি করবে? আদর নিবে এবং দেবে। একথা বলে আধার এক হাতে মেয়েটার দুগাল চেপে ধরে ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে দিল। আলো বড় বড় চোখে তাকিয়ে আছে। লোকটা যে এখন এমন কাজ করতে পারে সেটা ভাবতেও পারেনি। সে চোখের পল্লব ঝাপটিয়ে দুহাতে কোটের কলার চেপে ধরল। রেসপন্ড টু মি মিসেস খান। আধার কয়েক মিনিট পর ঠোঁট ছেড়ে ফিসফিস করে কথাটা বলে আবারও মত্ত হলো রমণীর কোমল ঠোঁটের মাঝে। সময় গড়ল, উন্মাদনা বাড়ল শক্তপোক্ত হাতের এলোমেলো স্পর্শে এবং পুরো ঠোঁটের তীব্র ছোঁয়ায় আলো হাঁপিয়ে উঠেছে। সে রেসপন্স না করে উল্টো দুহাতে চওড়া বুক ঠেলে সরাতে চাইল, কারণ সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। এই মিসকে শয়তান লোকটা আজ ইচ্ছে করে ওয়াইল্ড হচ্ছে। এতদিনকে সুন্দর করে সফটলি চুমন করত, আর আজ শালার বেড়া রাফলি চুমন করছে। তাহলে রেসপন্স করতে বলেছি, এভাবে গরুর মতো ঠেলাঠেলি করতে নয়। আধার জোরে জোরে শ্বাস নিতে নিতে হিসিয়ে বলে, সে কবে ফিরবে জানে না, তাই এখন একটু মন ভরে মেয়েটাকে আদর করতে যাচ্ছে, অথচ এই বেকুব মেয়েটা তাকে দূরে সরিয়ে দিতে ব্যস্ত। আধার নিজেকে সামলে নিয়ে আলোকে ছেড়ে দিয়ে গমগমে গলায় বলল, বের হয়ে যাও রুম থেকে, আর বাইরে গিয়ে মির্কি রোগীর মতো কাঁপাকাঁপি করো। আলো বুক খামচে ধরে হাঁপাতে হাঁপাতে ছলছল চোখে তাকায়। সে কি ইচ্ছে করে এমন করে নাকি? দম আটকে এলে বাধা দিবে না তো কি করবে? এই লোকটাকে তাকে রবট ভাবে, নাকি নিজের মতো অনুভূতিহীন ভাবে যে ছুঁয়ে দিলেও কোনো রিয়্যাক্ট করবে না? আলো নাক টেনে ওড়না ঠিক করে বলল, আমার হার্ট দুর্বল, ভীষণ দুর্বল। যে মেয়ে স্ট্রং ছুঁয়ে দিলেও রোবটের মতো থাকবে, আপনার কথা শুনবে, আপনাকে তৃপ্তি দিতে পারবে, তাদের সাথে গিয়ে রোমান্স করুন। কারণ আমি ওই গরুর মতো ঠেলাঠেলি আর মির্কি রোগীর মতো কাঁপাকাঁপি ছাড়া কিছুই করতে পারবো না। আধার এক হাত দেয়ালে রেখে আলোর দিকে ঝুঁকে আলতো হাতে চিবুক ধরে উঁচু করল। তারপর চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলে ওঠে, আদার খানকে সুখ শান্তি তৃপ্তি দেওয়ার জন্য তার আলোই যথেষ্ট, এর বাইরে কেউ না, মানে কেউই না। ইউ আর মাই পার্সোনাল হ্যাপিনেস, জাস্ট ফর ইউ জান। আলো থমকালো, চমকালো, স্তম্ভিত হলো। নিজের আবেগ নিয়ন্ত্রণ করে পরক্ষণেই মুখ সরিয়ে নিল। আধার গালে পরপর দুটো চুমু খেলো। রাগ করে না জান। এভাবে কেউ বললে আর রেগে থাকা যায়?
হুম, যায় না তো। তেমনি করে আলো পারল না রাগ করে থাকতে। তবে সে বাহিরে কিছু প্রকাশ না করে স্বাভাবিক গলায় বলল, আপনার দেরি হয়ে যাচ্ছে। আধার কিছু না বলে সরে গেল। নিজেকে ঠিকঠাক করে ব্যাগ নিয়ে দরজার দিকে আসতেই আলো সামনে এসে পথ আটকে দাঁড়ালো। কিছু বলবে? 5 মিনিট হবে। আধার হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলল। কিন্তু কেন? আলো চটজলদি সোফার উপর দাঁড়িয়ে ইশারায় বোঝালো তার সামনে আসতে। আধার কপাল কুঁচকে মেয়েটার সামনে যায়। আলো হেসে দুহাত প্রিয় মানুষটার গলা জড়িয়ে ধরে কপালে 2 চোখের পাতায় নাকে দুগালেও থুতনিতে ছোট ছোট চুমু খেলো। আধার ঠোঁট কামড়ে হেসে মেয়েটার লাজক চেহারার দিকে তাকিয়ে রইল। সে তো এতটুকুই আদর চেয়েছিল। সাবধানে ড্রাইভ করবেন আর রাস্তাঘাট দেখে শুনে যাবেন, ঠিক আছে? আধার বাধ্য ছেলের ন্যায় মাথা নাড়িয়ে বলল। ঠিক আছে ম্যাডাম। আলো বাম হাতে মানুষটার চোখ দুটো ঢেকে লালচে ঠোঁটে অনেকগুলো চুমু খেলো। তারপর শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে কান্নারত কণ্ঠে বলল। আমি আপনাকে খুবই মিস করব। আধারের মনের মাঝে প্রশান্তির বাতাস বয়ে যায়। অবাধ্য পিছুটানের এই একটাই বড় কারণ তার, যার জন্য সে সব কিছু বদলেছে স্বয়ং নিজেকেও। আধার চোখ বুজে অর্ধাঙ্গিনীকে গভীরভাবে আলিঙ্গন করলো। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠে আওড়ালো। মন খারাপ করো না, যত দ্রুত সম্ভব আমি তোমার কাছে ফিরে আসবো। কেটেছে 4 দিন। বড় ভাইয়ের কথা মতো রাত তিহানের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছে। ছেলেটা যথেষ্ট ভালো এবং তার পরিবারও ভালো। মির্জা বংশের একমাত্র ছেলে হওয়ায় এখনও কাজকর্মে যোগ দেয়নি। লেখাপড়া শেষ করে তবেই নিজেদের কোম্পানিতে যোগদান করার প্ল্যান আছে তার। রাত অফিস থেকে ইমার্জেন্সি ছুটি নিয়ে চট্টগ্রামে নিজে গিয়েছিল তিহানের সাথে কথা বলতে। কোনো দিকেই তার খারাপ মনে হয়নি। আর তিহানের পুরো পরিবারের ব্যাপারে জানলে তাহমিনা খান তো এক পায়ে রাজি হয়ে যাবেন। এসব ভেবে আনমনে হাসল রাত। ফোন কলে বড় ভাইয়ের সাথে তিহানের বিষয় নিয়ে কথা বলতে বলতে গাড়ি থেকে নামলো সে। 2 দিন পর মাত্র বাড়ি ফিরল। সামনে হাঁটতে হাঁটতে তার নজর বাগানে যায়। আলো গুনগুন করতে করতে পানির পাইপ দিয়ে ফুল গাছে পানি দিচ্ছে। আর তিথি দোলনায় বসে থেকে ফোন করার সাথে সাথে কথা বলছে। হঠাৎই রাতের মাথায় শয়তানি বুদ্ধি এলো। সে মনে মনে ক্রূর হেসে ভাইয়ের উদ্দেশ্যে বলল। তোমার পুচকে বউ বর্তমানে কি করছে জানো? জরুরি আলোচনার মধ্যে হুট করে বউয়ের কথা শুনে আধারের জল শক্ত হয়ে উঠল। সে দাঁত চিবিয়ে চিবিয়ে বলল। তুই আবার ওর আশেপাশে গেছিস? একই বাড়িতে থাকি, সেখানে আশেপাশে যাওয়ার স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আপনার বউ বর্তমানে হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলছে, তাও ভিডিও কলে। কোনো মেয়ে ব্লাশ করলে যে এত কিউট লাগে সেটা বোম্বাই মরিচকে না দেখলে জানতামই না। উফ, পুরো পিঙ্ক বারবি ডল। আধারের মেজাজ খারাপ হলো। সে দাঁতে দাঁত চেপে বলল। ঢাকায় ফিরতে দে, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, এখন আমি তোমার বউকে দেখি। বাই ব্রো। বলে খট করে লাইন কেটে দিয়ে শব্দ করে হেসে উঠল। আচমকা হাসির শব্দ শুনে আলো তিথি দুজনেই চমকে ওঠে। আলো তড়িৎ পাইপ নিয়ে পিছনে ঘুরে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে রাতের হাসি গায়েব হয়ে গেল এবং মুহূর্তেই ভিজে একাকার হয়ে উঠল। তিথি এই দৃশ্যটা দেখে খিলখিল করে হেসে ওঠে। রাত দুহাতে পানি থেকে নিজেকে আড়াল করতে করতে চেঁচিয়ে বলল। স্টুপিড মেয়ে, পানির নল সরাও, নয়তো তোমাকে সুইমিং পুলে ফেলে দেবো। আলো তড়িঘড়ি করে নখ সরিয়ে মাথা চুলকে আমতা আমতা করে বলার চেষ্টা করলো। সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। রাত কিছু না বলে মাথার চুল ঝাড়তে ঝাড়তে বাড়ির ভেতর যেতে যেতে বিড়বিড় করে বলে ওঠে। এই আকাম কোকাম করার মেশিনটাকে আধার খান কিভাবে সহ্য করছে কে জানে। আলো সবে গোসল শেষ করে শরীরে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আলমারি খুলে পোশাক বের করতেই ফোনটা বেজে উঠল। সে বিছানার কাছে এগিয়ে এসে ফোন হাতে নিয়ে দেখে আধার স্যার কল দিয়েছে। আলো দ্রুত কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে শুনতে পেল। ল্যাপটপ অন করো। ব্যাস, এটা বলেই লাইন কেটে দিল। আলো ভ্রুকুচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ল্যাপটপ নিয়ে সোফায় বসে অন করতেই ভিডিও কল এলো। মেয়েটা এক পলক নিজের দিকে তাকিয়ে ভাবলো ধরবে না, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে কল রিসিভ করলো। আধার চোল শক্ত করে কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু কিছু আর বলা হয়ে উঠল না। মুহূর্তে তার অশান্ত হৃদয়টা হুট করে শান্ত হয়ে গেল। চোখে মুখে এসে ভর করলো একরাশ মুগ্ধতা। আধার কি বলতে চেয়েছিল সবকিছু ভুলে গিয়ে সে শরীরটা এলিয়ে দিল বিছানার হেডবোর্ডে। ঠোঁট কামড়ে মেয়েটার আপদমস্তক পর্যবেক্ষণ করতে করতে শান্ত গলায় জিজ্ঞেস করলো। ঢাকায় বসে থেকে আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো?
আলো মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, সিডিউস, আর আপনার মতো নিরামিষ তরকারি কে করব? হাউ ফানি! আমার এতটাও খারাপ সময় আসেনি স্যার। আমাকে তো তুমি কাছে ঘেঁষতে দাও না। একটু চুমো খেলে মটকা মেরে পড়ে থাকো, আর ছুঁয়ে দিলে অজ্ঞান হওয়ার ভান করো। তাহলে আমি সব কি করে? আলো বুঝি লজ্জা পেল। সে এতে তাকাতে তাকাতে বিড়বিড় করে বলল, আমি শুধু হবে না, এমন নিরামিষই হয়ে থাকুন। আধার কিছু একটা ভেবে জানতে চাইল, হঠাৎ সন্ধ্যাবেলায় গোসল? আমি চলে এসেছি আর নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসেছ? অসময় গোসল করে যদি অসুখ বাঁধাও, তাহলে হাসপাতালে 1 বছরের জন্য রেখে আসবো। আলো গোমরা মুখে বলল, ইচ্ছে করে করিনি, আসলে তিথি আর আমি বাগানে ছিলাম। ও একটা ফুল নিতে চেয়েছিল আর আমি ভেতরে প্রবেশ করে ফুল ছিঁড়তে গিয়ে কাদামাটিতে আছাড় খেয়েছি। ব্যথা পেয়েছ? অল্প একটু। সাবধানে চলাফেরা করবে, নয়তো অল্প বয়সে কোমর ভেঙে নিয়ে বসে থাকবে। তখন আর আমাকে কিছু করতে হবে না। আলো এক ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কেন, আপনি আবার কি করবেন? কিছু না। আলো কিছু না বলে টোনাটনির লেজ বড় বড় কান ধরে টানাটানি করে খেলছে আর হাসছে। অপর প্রান্ত থেকে আধার ঠোঁটের কোণে হাত রেখে অপলক নয়নে মেয়েটার হাসি দেখছে। একসময় শান্ত করে জিজ্ঞেস করলো, আজ কি কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলে? না তো, কেন? এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তুমি চেঞ্জ করে নাও। আধার বাহিরে স্বাভাবিক থাকলেও মনে মনে বেশ ক্ষিপ্ত হয়েছে। বাড়ি ফিরে আগে রাতের কানের নিচে কয়েকটা লাগাবে, তারপর শান্ত হবে। কত বড় সাহস ছেলেটার! তার বইয়ের নামে কুটনামি করছে, আবার তারই কাছে এই ছেলেটা সব কিছুতেই পিএইচডি করে এসেছে, সাথে পাড়া প্রতিবেশী মহিলাদের মতো কুটনামিতেও। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে ল্যাপটপের উইন্ডো নামাতে যাবে, ঠিক তখন স্ক্রিনে ভেসে ওঠা অপ্রত্যাশিত এক দৃশ্য দেখে মুহূর্তে হার্টবিট থমকে গেল। অন্যদিকে আলো হতভম্বের ন্যায় তড়িঘড়ি করে ফ্লোর থেকে সফেদ তোয়ালে তুলে শরীরে জড়িয়ে নিয়ে চট করে ল্যাপটপের সামনে থেকে সরে যায়। ইস, কি লজ্জা, কি লজ্জা! সে তো ওঠার সময় খেয়ালই করেনি তোয়ালে ঢিলে হয়ে গেছে। ফলস্বরূপ মানুষটার সামনেই ধ্যাত আর ভাবতে পারল না বেচারি। সে সবসময় কিছু না কিছু অঘটন ঘটিয়ে বসে থাকে। আজকের পর আর তোয়ালে পরে রুমে আসবে না। ধুর ধুর। মিসেস খান। স্বামীর ডাকে আড়াল থেকেই সাড়া দিল আলো। তখনই শুনতে পেল গম্ভীর কণ্ঠে বলা কিছু অপ্রত্যাশিত বাক্য। বড় রাতে ফিরছি, নিজেকে প্রস্তুত রেখো। রাতে সকল কাজ শেষ করে হোটেল থেকে চেক আউট করে আধার প্রয়োজনীয় সবকিছু নিয়ে গাড়িতে উঠে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল ঢাকার উদ্দেশ্যে। সে মূলত সিলেটে এসেছিল। ঢাকা থেকে আনুমানিক 7-8 ঘন্টার পথ। জ্যামে আটকানা পড়লে ভোরের আগেই পৌঁছাতে পারবে। সে আগেই ঠিক করেছিল সকালে গিয়ে মেয়েটাকে সারপ্রাইজ দেবে, কিন্তু সন্ধ্যাবেলায় অপ্রত্যাশিত কিছু দৃশ্য দেখে সে নিজের সিদ্ধান্ত চেঞ্জ করেছে। তার এখন শরীর মন দুটোই ওই বিচ্ছু মেয়েটাকেই চাচ্ছে। অথচ আগে কখনো এমনটা হয়নি। তার সাথে কতবার মেয়েটাকে গভীরভাবে দেখেছে, তখন মনটা এত অস্থির হয়নি যতটা আজ হচ্ছে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়, জীবনটা এলোমেলো হয়ে যায়, না চাইতেও হৃদয়টা বেইমানি করে বসে। আধার জোরে শ্বাস নিয়ে এক হাতে ফোনের লক খুলে স্ক্রিনের দিকে তাকায়, যেখানে আলোর হাস্যজ্জ্বল ছবিটা জ্বলজ্বল করছে। এই ছবিটা সে লুকিয়ে তুলেছিল। মেয়েটা বাগানে টোনাটুনিকে নিয়ে খেলছিল আর খিলখিল করে হাসছিল। আধার এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা নিজের বুকের মাঝে চেপে ধরে অস্ফুট স্বরে বিড়বিড় করল, আধার খানের পুরো অস্তিত্ব জুড়ে রয়েছে তুমি। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে অনুভব করি। এই 4টা দিন আমার কাছে 4 বছরের সমান মনে হয়েছে। সে খবর কি তুমি রাখো মেয়ে? তুমি কি জানো তোমার এই পচা ছাড় তোমাকে ঠিক কতটা চাই আর কতটা ভালোবাসি? যদি জানতে, তাহলে আমাকে এভাবে প্রতিনিয়ত তড়পাতে না। কখনো কি ভেবেছিলাম যাকে সবচেয়ে বেশি অপছন্দ করি তাকে একসময় পাগলের মতো ভালোবাসবো? তুমি আমার অন্ধকার জীবনে একমাত্র চাঁদের আলো হয়ে এসেছিলে, আর আজ আমি সেই চাঁদের আলোতে সুখ খুঁজে পাই। তোমার মতো একটা আতপাগল মেয়েকে কবে এত ভালোবেসে ফেলেছিলাম বলো তো? এটার উত্তর আমার কাছে নেই। শুধু জানি আলোবিহীন আধার থাকতে পারবে না, কিছুতেই পারবে না। ভোর 5টার দিকে খানবাড়ির মেন গেট দিয়ে একটা প্রাইভেট কার প্রবেশ করলো। গাড়ি থেকে আধার নেমে এক হাতে লাগেজ নিয়ে ভেতরে চলে গেল।
কাছে ডুপ্লিকেট চাবি থাকায় ভেতরে ঢুকতে অসুবিধা হলো না। ড্রয়িং রুম পেরিয়ে সোজা দোতলায় উঠে যায়। ব্যস্ত হাতে কোট খুলে শার্টের বোতাম খুলতে খুলতে দরজার সামনে এসে থামে। নক করতে গিয়ে অনুভব করলো দরজা খোলা। এটা দেখে দাঁতে দাঁত পিষল। এই মেয়েটা কখনো ভালো হবে না। সে বড় বড় পা ফেলে দরজা খুলে রুমের ভেতর প্রবেশ করতে কপাল কুঁচকে গেল। মেয়েটা কমফোর্টার জড়িয়ে পুতুল চেপে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে আধার ফোঁস করে তপ্ত শ্বাস ছেড়ে দরজা বন্ধ করে একপাশে লাগেজ রেখে দিল। অতঃপর কোট শার্ট সোফার মাঝে ছুঁড়ে মারল। সে এই মেয়েটাকে বলেছিল জেগে থাকতে, অথচ এখন মরার মতো ঘুমাচ্ছে। কোথায় স্বামীর জন্য শাড়ি পরে নিজেকে সুন্দর করে সাজিয়ে নতুন বউয়ের মতো বসে থাকবে, তা না করে মহারানীর নাকে তেল দিয়ে ঘুমে ব্যস্ত। আধার এক পলক ঘুমন্ত মাসুম চেহারার দিকে তাকিয়ে থেকে আলমারি খুলে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। লম্বা একটা হট শাওয়ার নিয়ে এসে মাথার চুলগুলো মুছে তোয়ালে রেখে বিছানায় এলো। ঘুমন্ত মেয়েটার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল এবং পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বুকে মুখ গুজে দিল। এখন শান্তি শান্তি লাগছে, সাথে অশান্ত মনটাও কিছুটা শান্ত হয়েছে। পুরো রাত নির্ঘুম থাকায় মুহূর্তে লালচে চোখের পাতায় রাজ্যের ঘুম এসে হানা দেয়। আধার মেয়েটাকে ডিস্টার্ব করতে চায় না, তাই সে অর্ধাঙ্গিনীকে আলিঙ্গন করা অবস্থায় চোখ দুটো বুজে নিল এবং একসময় ঘুমের দেশে হারিয়ে গেল। আলোর ঘুম ভাঙল সকাল 7টার দিকে। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করলো তার উপর ভারী কিছু একটা রয়েছে। আধো আধো চোখে তাকাতেই ভরকে গেল। লোকটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। তার মানে লোকটা সত্যি সত্যিই চলে এসেছে। সে তো ভেবেছিল মানুষটা এমনি বলেছিল, কিন্তু এখন তো সশরীরে হাজির, তাও আবার তার উপরে শুয়ে আছে। আলো হাঁসফাঁস করে উঠল। সে আবারও আজ চ্যাপটা হয়ে গেল। ডোন্ট ডিস্টার্ব মি। স্যারের ঘুমো ঘুমো কণ্ঠস্বর শুনে আলো ফিদা হলো, তবে আপাতত শরীরের ব্যথার কাছে সেটা নিয়ে ভাবল না। সে হাঁসফাঁস করতে করতে বলল, উঠুন স্যার, আমি চ্যাপটা হয়ে গেছি। আধার যেন আজ অবাধ্য হলো। সে আরও গভীরভাবে আলিঙ্গন করে ফিসফিসিয়ে বলল, শুধু চ্যাপটা কেন, ভেঙে চুরে গড়িয়ে যাও। সাত সকালে আপনার সাথে ঝগড়া করার মুড নেই আমার। এখন আমার উপর থেকে সরুন। ঘুমাবো আমি। তো ঘুমান না, খেয়ে আপনাকে বাধা দিচ্ছে। শুধু আমাকে ছাড়ুন। কোলবালিশকে ছাড়া ভালো ঘুম হবে না। এহেন কথা শুনে আলোর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আমাকে দেখে আপনার কোলবালিশ মনে হচ্ছে? হুম হুম। আধার বুকে নাক ঘষাঘষি করে বিড়বিড় করলো, ইয়েস জান, ইউ আর মাই সফট কোলবালিশ। জীবন্ত কোলবালিশ। আলো দাঁত কিরমির করে বলল, ওয়াশরুমে যাব। যেতে হবে না। আলো হতাশ হলো। মাঝে মধ্যে এই লোকটার কি হয় কে জানে, তবে হুটহাট এমন পাগলামি তার ভালোই লাগে। সে আনমনে হেসে মানুষটাকে জড়িয়ে ধরল। আধার কিছুক্ষণ চুপ থেকে মাথা তুলে কাছে এগিয়ে এসে কপালের মাঝে ঠোঁট ছুঁয়ে সরে যায়, কিন্তু আলো চলে গেল না। সে সামান্য উঠে স্বামীর দিকে ঝুঁকে মাথার চুলের ভাঁজে বাম হাত গলিয়ে দিয়ে শুধালো, ঘুম পাড়িয়ে দিব? আধার কিছু না বলে দুহাতে কোমর জড়িয়ে ধরে নরম বুকের মাঝে মুখ গুজে রাখল। আলো মুচকি হেসে আলতো হাতে চুলে বিলি কেটে দিতে লাগলো, কিন্তু লোকটার গরম নিঃশ্বাসের জন্য তার শরীরটা শিরশির করছে। আলো ওসবে পাত্তা না দিয়ে স্বামীর মাথার মাঝে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল, পচা স্যারের পচা স্বভাব। আজ বিকেলে তিথিকে দেখতে এসেছে মির্জা বাড়ির লোকজন। মূলত আধারই ডেকেছে। শাহ পরিবারকে তারা না করে দিয়েছে। যেখানে মেয়ের মত নেই সেখানে জোর করে বিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। শুধু শুধু 3টা জীবন নষ্ট করা। পরিবারের সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। তাহমিনা খান প্রথমে আপত্তি করলেও এখন মির্জা বংশের সব কিছু জেনে রাজি হয়ে গেছে। তার মেয়েটা যে বেছে বেছে খাঁটি সোনা নিজের জন্য চুজ করেছে, এটা ভাবতেও গর্বে বুক ফুলে উঠছে। দুই পরিবার মিলে আলাপ আলোচনা করে সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নিলেন। তিহানের লেখাপড়া শেষে এবং ও অফিসে জয়েন হওয়ার 1 মাস পরে বিয়ে দেওয়া হবে দুজনকে। এতে কারোরই কোনো আপত্তি নেই, বরং সবাই খুশি, বিশেষ করে তিথি আর তিহান। সো ম্যাডাম, ফাইনালি আপনার পরিবারের মন জয় করতে পারলাম।
তিহানের কথা শুনে তিথি মাথা নিচু করে হাসলো। ছেলেটা তিথির দুপাশে দেয়ালের ওপর হাত রেখে বাহুডোরে আবদ্ধ করে নিল। তারপর ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, বিনিময়ে কিছু পাবো না? তিথি সরু চোখে তাকিয়ে বলে, এই পুরো আস্ত আমিটাকেই তো পাচ্ছ, সেখানে আবার তোমার কি চাই? তোমাকে নিজের করে পেতে এখনো বহু দেরি আছে। তো তিথির দুগালে রক্তিম আভা ফুটে উঠল। সে লজ্জায় এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, চট্টগ্রাম থেকে এখানে আসার সময় কিস করেছিলে, তাহলে এখন আবার কেন? তিহান রমণের লিপস্টিক দেওয়া ঠোঁটের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল। এখন চলে যাব তাই। তিথি চোখ বুজে দুহাতে পরনের শাড়ি খামচে ধরল, আর তিহান হারিয়ে গেল তার প্রেয়সীর কোমল ঠোঁটের মাঝে। ওইদিকে আলো ননদের রুমের দরজা খুলে কিছু বলতে যাবে, তখনই সামনের দৃশ্য দেখে কথা গলায় আটকে গেল। বেকুব মেয়েটা চোখ বড় বড় করে সামনের দিকে হা করে তাকিয়ে আছে। তখনই একজোড়া হাত এসে তার চোখ চেপে ধরে ওখান থেকে নিয়ে গেল। কোন শালারে এভাবে চোখ ধরেছে? শালো নয়, তোমার স্বামী। আলোর ছটফটানি বন্ধ হয়ে যায়। চোখের ওপর থেকে হাত সরাতেই সে কয়েকবার পল্লব ঝাপটিয়ে সামনে তাকায়। হালকা ঝাপসা ঝাপসা দেখছে। সে দুহাতে চোখ কচলিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? আধার প্যান্টের পকেটে দুহাত গুজে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এইভাবে হা করে কি দেখছিলে তখন? কই কিছু না তো। একদম মিথ্যে কথা বলবে না, ওটা রোমান্স দেখতে লজ্জা করে না? আরে দুর্বার, আমি ইচ্ছে করে দেখেছি নাকি? আধার কটমট করে তাকায়। ভাষা ঠিক করো বেয়াদব। শুরু থেকে আমার ভাষা এমনই ছিল স্যার। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাইছো? আলো হেসে মাথা নাড়িয়ে বলল, রাইট স্যার, আপনার সাথে বহুদিন ধরে ঠিকমতো ঝগড়া করা হয়নি। আমার তো মুখ নিষ্পিস করছে ঝগড়া করার জন্য। আমারও মুখ নিষ্ফিস করছে। তাহলে আর কি, চলুন নিজের মুখের ইচ্ছেটাকে পূরণ করা যাক, কি বলে? আধার বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে হিসিয়ে বলল। ওকে ডান। আলু লম্বা শ্বাস নিয়ে ঝগড়া করার জন্য মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হলো না, বরং তার ঠোঁটজোড়া লোকটার দখলে। আলো আহমকের মতো দাঁড়িয়ে রইল। সে কি ভেবেছিল আর এই লোকটা কি করছে? আপনি আপনি আমার দামি লিপস্টিকই খেয়ে ফেলেছেন। এখন 1000 টাকার নোট বের করুন। অনেকটা সময় পর মেয়েটার ঠোঁটজোড়া ছেড়ে দেয় আধার। তখন আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে নিজের ফুলে ওঠা ঠোঁটে হাত ছোঁয়ায় এবং উপরোক্ত বাক্যগুলো বলে ওঠে। আধার রুমাল বের করে নিজের ঠোঁট মুছতে মুছতে চোখ মুখ কুচকে বলল, লিপস্টিক এত দিতে কেন? যাক, নিশ্চয়ই কোনো সস্তা দোকান থেকে কিনেছ। আলো ধরা পড়েও দাঁত কেলিয়ে বলল, একদম ঠিক হয়েছে। আপনি যেমন তিতা করলার রস, এখন খান বইয়ের লিপস্টিকের তিতা রং। আধার চলে যাওয়ার সময় দাঁতে দাঁত চেপে বলল, যদি পেট খারাপ হয় তাহলে তোমার কবলে ভয়ানক শাস্তি রয়েছে মিসেস খান। পেছন থেকে আলো চিল্লিয়ে উঠল, কেন কেন কেন? আমি কি বলেছিলাম ঝগড়ার বদলে চুমু খেতে? আপনিই তো নিজ থেকে তেড়ে এলেন। এখন সব দোষ আমার, তাই না? আধার ঘাড় ঘুরিয়ে দাঁতে দাঁত পিষল। হ্যাঁ, সব দোষ তোমারই। এই বেয়াদব তুমিটার জন্য আদার খান এখন চমুখর হয়েছে। ডিসগাস্টিং। একটু থেমে মনে মনে আওড়ালো, এখন শুধু কন্ট্রোললেস হওয়া বাকি। অতিথিরা সন্ধ্যার সময় বিদায় নিয়ে চলে গিয়েছে। জগতের বুকে রাত্রির আধারের ছায়া নামার সাথে সাথে আকাশটাও হুট করে নিজের স্বাভাবিক রূপ পাল্টে ফেলেছে। চারিদিকে মেঘ জমা হয়েছে, মাঝে মধ্যে শুকনো আকাশ গুড়গুড় করছে। লোকালয়ে জানান দিচ্ছে মেঘেদের বুক চেড়ে স্বচ্ছ জলবিন্দু পতিত হবে যে কোনো মুহূর্তে। পাখিরা ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে নিজেদের নীড়ে। ফেরার পথে রাস্তার কুকুর বিড়াল ঠাঁই নিয়েছে কোনো ভাঙাচোরা পুরাতন বাড়ি, দোকান, ভ্যানগাড়ির নিচে, কিংবা কোনো বদ্ধ ছাউনির চায়ের দোকানে মানুষজন দোকানপাট গুছিয়ে বন্ধ করার চেষ্টায় রয়েছে। কেউ কেউ নিজেদের ব্যক্তিগত কারে রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে, আবার অনেকেই রিকশায় করে যাচ্ছে। ততক্ষণে ব্যস্ত শহরের বুকে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে। চোখের পলকে আবহাওয়া বদলে যায়। বৈশাখ মাসের শেষের দিকের ঝড় বৃষ্টি বলে কথা, একটু একটু তাণ্ডব না করলে জমে। এ সময়টাতে গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা অনেকেই আম কুড়াতে যায়।
এটাতে একটা আলাদাই আনন্দ রয়েছে। চারিদিকে হিমশীতল বাতাসের ঢেউ বইছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশটা ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জন তুলছে। মুষলধারে বৃষ্টির বর্ষণে শহরটা ধুয়ে মুছে গেল, শীতল পরিবেশেও আলোর মেজাজ গরম হয়ে আছে। সে মূলত আজ আকাশের উপর অভিমান করেছে। মেঘ জমতে দেখে কত শখ করে শাড়ি পরেছিল। উদ্দেশ্য ছিল ছাদে গিয়ে প্রিয় মানুষটির সাথে বৃষ্টিবিলাস করার। এটার জন্য সে 1 ঘন্টা যাবৎ লোকটার পিছু পিছু ঘুরে কোনো মতে রাজি করিয়েছে। কোন গান গেয়ে স্বামীর সাথে ড্যান্স করবে সেটাও ভেবে রেখেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে তার পরিকল্পনাতে দমকা হাওয়া বাজ পড়া ঢেলে দিয়েছে। আকাশের এমন ভয়ানক তাণ্ডবের মধ্যে যদি সে ছাদে গিয়ে নাচের তাণ্ডব শুরু করে, তাহলে দেখা যাবে সে বিনা টিকিটে সোজা উপরে চলে গিয়েছে। আর এত সহজে আকাশের বাসিন্দা হতে চায় না সে, তাই বুকে পাথর চাপা দিয়ে নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখেছে। আজকের এত সুন্দর সাজগোজ তার সব বৃথা গেল। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা ছুঁই ছুঁই। খারাপ আবহাওয়ার কারণে লোডশেডিং হয়েছে। এইদিকে খানবাড়িতে জেনারেটরও কাজ করছে না। হয়তো কোনো সমস্যা হয়েছে, দিন ছাড়া এখন ঠিক করাও যাবে না। আধার আর রাত তাহমিনা খান ও সোবাহান খানের রুমে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, তিথির রুমেও দেওয়া হয়েছে। রাত একটা মোমবাতি নিয়ে নিজের রুমে চলে গেল, আধারও হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে রুমে এলো। সে নিঃশব্দে হেঁটে এসে টি টেবিলের ওপর মোমবাতিটা রাখলো। শার্টের দুটো বোতাম খুলে সোফার মাঝে শরীরটা এলিয়ে দিয়ে ঘাড় কাত করে অদূরে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে মোমবাতি জ্বালাতে থাকা রমণের পানে তাকায়। মেয়েটা ধবধবে সাদা শরীরে, তার নিয়ে আসা জর্জেটের বেবি পিঙ্ক রঙা পাতলা শাড়ি। সে কখনো সাদা কালো ছাড়া অন্য কোনো রঙের পোশাক নেয়নি, পছন্দ করতো না। তবে এই মেয়েটার জন্য নিজের পছন্দ বদলেছে। মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে মেয়েটার জন্য ড্রেস শাড়ি নিয়েছে, সাথে কসমেটিক্সও। শাড়ির লম্বা আঁচল এলোমেলোভাবে কাঁধের ওপর তুলে রেখেছে। মেয়েটা ফলস্বরূপ কোমর মেধহীন পেট অনেকটাই উন্মুক্ত। একপাশে সব চুল এনে রাখা। মেয়েটা ডান দিকে ঘাড় সামান্য কাত করে মোমবাতি জ্বালিয়ে রুমের এদিক সেদিক রাখছে। হাঁটার তালে তালে নুপুরজোড়া রিনঝিন শব্দ তুলছে। মোমবাতির হলদেটে আলোয় মেয়েটাকে ভীষণ আবেদনময় লাগছে। রমণের অতুলনীয় সৌন্দর্যে আধারের চোখ দুটো ঝলসে যাচ্ছে। বারবার তার বেহায়া নজর রমণের উদরের মাঝে আটকাচ্ছে। বাহিরে ঝড় হলেও এখন তার মনের মাঝে উথাল পাথাল শুরু হয়েছে। আলো নিজের কাজ শেষ করে ড্রেসিং টেবিলের সামনে এসে কানের দুলো, দুহাতের চুড়িগুলো খুলে রেখে দিল। খোলা চুলগুলো হাত খোপা করে আলমারি খুলতেই শুনতে পেল, চেঞ্জ করতে হবে না। আলো আলমারি বন্ধ করে এক ভ্রু উঁচিয়ে বলল, কেউ একজন বলেছিল আমাকে শাড়িতে পেতনির মতো লাগে, তাহলে এখন মানা করা হচ্ছে কেন? অনেকদিন পেতনিকে দেখিনি, তাই আজ দেখতে ইচ্ছে করছে। আলো মুখ ভেঙচি কেটে আঁচল ঠিক করে দরজার দিকে যেতেই আধার উঠে এসে পেছন থেকে খপ করে আঁচল টেনে ধরল। আলো একটু আগে পিন খুলে রেখেছে, যার ফলে তার আঁচল খুলে গেল। সে তড়াক করে পেছনে ফিরে ঝাঝালো কণ্ঠে বলল, এই আপনার সমস্যা কি? শুধু এটা সেটা ধরে টানাটানি করেন কেন? আধার প্রত্যুত্তরে কিছু বলে না, শুধু অপলক নয়নে তাকিয়ে আছে। মেয়েটার দিকে নজর সরিয়ে নিতে চাইলেও পারছে না সে। এত আপত্তি করছে কেন? এই মেয়েটা তো তারই, শুধুমাত্র তার ব্যক্তিগত বউ। তাহলে দেখাই যায়। অন্যদিকে আলো নিজের ওপর মানুষটার গভীর দৃষ্টি অনুভব করে পেছনে ঘুরে দাঁড়ায়। আঁচল ধরে টানাটানি করার সময় আধার নিচ থেকে ছেড়ে দিল, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিলে? আলো আঁচল ঠিক করতে করতে জবাব দিল, ঘুম ধরছে না, তাই ভাবলাম চা খেতে খেতে বৃষ্টি দেখবো। তুমি রুমে থাকো, আমি বানিয়ে আনছি। এই কথা বলে আধার চলে গেল। ফিরল কিছুক্ষণ পর। বউয়ের হাতে চায়ের কাপ দিয়ে নিজের কফির মগ নিয়ে সোফায় বসলো। আলো ধোয়া ওঠা চায়ের চুমুক দিয়ে মুচকি হেসে বলল, বৃষ্টির সময় এমন মজাদার চা পেলে মন্দ হয় না স্যার। আধার কফির মগে লম্বা চুমুক দিয়ে ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, আজ থেকে না হয় বৃষ্টির সময় তোমাকে চা বানিয়ে খাওয়ানোর দায়িত্বটুকু আমার। আপনি খুব ভালো। আলো একগাল হেসে কথাটি বলে বারান্দায় চলে গেল। আধার সেদিকে তাকিয়ে থেকে এক নিঃশ্বাসে কফি শেষ করলো। তারপর বিড়বিড় করে বলল, আজ যদি একটু খারাপ হয় তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কোনো জবাব এলো না। আধার দুহাতে মাথার চুল খামচে ধরে বসে থাকলো। সে মেয়েটাকে আরও সময় দিবে নাকি নিজের শুকনো চাহিদাকে পূরণ করবে ঠিক বুঝতে পারছে না। তার মনটা বড়ই ছটফট করছে মেয়েটাকে একান্তেই কাছে পাওয়ার জন্য, অথচ মাথামোটা বউটা তার কিছুতেই বোঝে না। শুধু শুধু সে অসহনীয় যন্ত্রণায় পড়ছে।
আলো ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে বৃষ্টি দেখছে আর চা খাচ্ছে। ইচ্ছে তো করছে ভিজতে, কিন্তু বজ্রপাত ও ঝড়ঝাপটার জন্য ইচ্ছেটা গায়েব হয়ে যায়। এই খারাপ আবহাওয়াতে ভিজলে দেখা যাবে বিদ্যুতের ঝটকা খেয়ে কাল্লাভূত হয়ে আকাশে উড়াল দিয়েছে। তাই আপাতত সে এই ঝুঁকি নিতে নারাজ। আলো বাম হাত বাড়িয়ে বৃষ্টির স্বচ্ছ পানি ছুঁয়ে দিল। বাতাসের দাপটে পানি উড়ে এসে তার সর্বাঙ্গ ভিজিয়ে দিচ্ছে। মৃদুভাবে শাড়ির আঁচল খোলা চুল উঠছে। এক মনে বৃষ্টির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করছিল আলো। তখন উন্মুক্ত কাঁধে গরম নিঃশ্বাস আছড়ে পড়ল। তবে সে পিছনে ফিরে তাকায় না, কারণ সে জানে এই মানুষটা কে হতে পারে। মিসেস খান, হুম, বৃষ্টি তোমার খুব প্রিয় তাই না? খুবই। আলো হেসে জবাব দিল। একটু পরেই নিজের উদরের মাঝে শক্তপোক্ত পুরুষালী দুহাতের গাঢ় স্পর্শে কেঁপে উঠল তার নারী দেহ। আলো চায়ের কাপ শক্ত করে চেপে ধরল। আধার অনেকটা সময় নিয়ে অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে খোলা চলে মুখ ডুবিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে আওড়ালো, আজ এই মুহূর্তে যদি আমি ভীষণ অবাধ্য হই, তাহলে কি তুমি মাইন্ড করবে? আলো বুঝতে পারল না, তাই সে জিজ্ঞেস করলো। মানে? আধার চোখ বুজে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিয়ে ফিসফিসিয়ে বলল, আজকের রাতটা একটু স্পেশালভাবে উপভোগ করতে চাই। তা করুক না। আমি কি আপনাকে বেঁধে রেখেছি, না বস্তায় পুরে রেখেছি? আজ রাতে সঙ্গী হবে আমার? আলো পেছনে ফিরে চোখ দুটো ছোট ছোট করে জিজ্ঞেস করলো, আমি না হলে কি অন্য কাউকে সঙ্গী বানাবেন? ভেবে দেখতে পারি। প্রিয় মানুষটির কথা শুনে আলোর মুখটা ভার হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো, আপনি যদি অন্য কারোর সাথে বৃষ্টি উপভোগ করেন, তাহলে আমিও বাইরে গিয়ে অন্য কারোর সাথে ঘুরবো, ফিরবো, নাচবো, আড্ডা দিব। আধার ঠোঁট কামড়ে হাসলো। ঝুঁকে এসে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে হিসিয়ে বলল, আমি আজ যা করব সব তোমার সাথে। বাট আই এম নট ইন্টারেস্টেড। আধার কিছু একটা ভেবে আলোকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে কপালে স্লাইড করতে করতে বিড়বিড় করে বলল, ভেবেছিলাম আজ তোমাকে একটা চমৎকার সারপ্রাইজ গিফট দিতে পারো, বাট এখন আর ইচ্ছে নেই। সারপ্রাইজ গিফটের কথা শুনে আলোর চোখ দুটো চিকচিক করে উঠল। সে চায়ের কাপ দোলনায় রেখে এসে জানতে চাইল, কি গিফট? জানি না। আলো থমথমে মুখে বলল, এটা আগে তো বলবেন। আচ্ছা আচ্ছা, আমি আপনার সঙ্গী হব। আজ পুরো রাত আপনার সাথে বৃষ্টি উপভোগ করব, ওকে? আধার মনে মনে বাঁকা হাসলো। সে এগিয়ে এসে রমণের কোমর চেপে ধরে ফিসফিসিয়ে বলল, যা বলছো ভেবে বলছো তো? আজ কিন্তু পুরো রাত আমাকে দিতে হবে, চাইলেও ছাড় পাবে না। আলো ঠোঁট কামড়ে ভাবতে লাগলো, একটা রাতই তো, জেগে থাকতে হবে। প্রিয় মানুষটির পাশে বসে থেকে কাঁধে মাথা ঠেকিয়ে বৃষ্টি উপভোগ করার ভাগ্য কজনের হয়। তাই সে অত কিছু না ভেবে রাজি হয়ে যায়। তারপর বলে, এখন আমার গিফট দিন। আধার ফিচিল হেসে প্রিয়তমার গালে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, দিব। আজ তোমাকে এমন একটা সারপ্রাইজ দেব যেটা তুমি চাইলে কখনো ভুলতে পারবে না, বিশেষ করে আজকের এই রাতটা। বাকিদের কাছে আজ রাতটা বৃষ্টিময় হলেও আমার কাছে হবে সুখময় রাত। আলো মুচকি হেসে স্বামীর গলা জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, আপনি আমার পাশে থাকলে আমি সব সময় সুখী। আধার মাথা নিচু করে ঠোঁটের কোণে শব্দ করে চুমুকে ঠান্ডা গলায় শুধালো, সারপ্রাইজ গিফট নেওয়ার জন্য প্রস্তুত মিসেস আদার খান? আলো খুশিতে বাকবাকুম। তার গিফট পেতে প্রচুর ভালো লাগে, আর সেটা যদি হয় ভালোবাসার মানুষটির তরফ থেকে, তাহলে তো আর কথাই নেই। তাই সে জলদি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই আপনি আমাকে এবার কি দেন। তবে যেটাই দিন না কেন, আমি খুবই খুশি। আধার কিছুক্ষণ অপলক নয়নে মেয়েটার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থেকে চট করে পাজা কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। পুরো রুম জুড়ে তখন মোমবাতির সোনালি আলোয় আলোময় হয়ে আছে। বাতাসে জানালার পর্দাগুলো এলোমেলোভাবে উড়ে চলেছে। হালকা বৃষ্টির ঝাপটাও আসছে। পিঠের নিচে নরম বিছানার স্পর্শ পেতে আলোর ভ্রু কুঁচকে গেল। সে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই অনুভব করলো একজোড়া কোমল পুরো ঠোঁটের মাঝে তার ঠোঁটজোড়া হারিয়ে গেছে। আলোর চোখ দুটো বিস্ময় ইয়া বড় বড় হয়ে গেল। সে আদৌ কেমন রিয়াকশন দিবে ঠিক বুঝে উঠতে পারল না। ওইদিকে একজোড়া ঠোঁট ক্রমশই তার ঠোঁটের ভাঁজে প্রবেশ করে চলেছে। আলো দুহাতে বিছানার চাদর খামচে ধরে চোখ বুজে নিল। এক পর্যায়ে এসে শ্বাস নিতে না পেরে ছটফটিয়ে উঠল। তবে আধার আজ তাকে একটুও ছাড়ল না।
উল্টো আরও গাঢ়ভাবে চুমন করতে উন্মাদিত হলো। আপনি? আলু জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে কিছু বলতে চাইল, কিছু পারছে না। আর একটু হলেই সে নির্ঘাত দম আটকে মারা যেত। সে একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে কিছু বলবে, তখনই খেয়াল করলো লোকটা কেমন নেশাভরা চোখ তাকিয়ে থেকে ব্যস্ত হাতে শার্টের বোতামগুলো খুলছে। আলো অজান্তেই ভয়ে শুকনো ঢোক গেলে কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, অমন করে তাকিয়ে আছেন কেন? আর শার্টই খুলছেন কেন? আপনি না একটু আগে বললেন বৃষ্টি উপভোগ করবেন, তাহলে? করবো তো, বাট বৃষ্টি নয়, তোমাকে। আলো আটকে উঠল। তড়িঘড়ি করে কিছু বলতে যাবে, তখনই আধার ঝুঁকে এসে ঠোঁটের মাঝে তর্জনী আঙুল রেখে হিসিয়ে বলল, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না, শুধু আমাকে অনুভব করবে। আজ এই মুহূর্তে যা কিছু হয়ে যাক না কেন, তবুও আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না, কারণ আজ আমি ভীষণ অবদ্ধ হব। যতটা অবদ্ধ হলে তোমার মাঝে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করতে পারবো, ঠিক ততটাই অবদ্ধ হতে চাই। একটু থেমে পুনরায় আওড়ালো, কষ্ট হলেও আজ রাত আমাকে সহ্য করে নাও জান। একথা বলে আধার নিজের সমস্ত ভার আলোর ছোট্ট শরীরের ওপর ছেড়ে দিল। এক হাতে ঘাড় চেপে ধরে প্রিয়তমার রক্তিম ওষ্ঠদায় আঁকড়ে ধরল, অপর হাতে কমফোর্টার টেনে দুটো শরীরকে ঢেকে নিল আবরণের আড়ালে। সময়ের সাথে সাথে আধার খান ভদ্রলোকের খোলস ছেড়ে বেরিয়ে এলো। অতঃপর আজ দুটো দেহ প্রাণ একে অপরের সাথে মিলেমিশে একাকার হলো। দুজনের মাঝে সমস্ত দূরত্ব ঘুচল, উন্মাদনা বাড়ল, শ্বাস প্রশ্বাস ঘন হলো। একই সাথে দুজনের মধ্যকার অদৃশ্য দেয়াল ভেঙে চড়ে নতুন জীবনের সূচনা ঘটল। তাদের এই সুন্দর গভীর মিলনের সাক্ষী হয়ে রইল এই বৃষ্টিময় রাত। আলোর ঘুম ভাঙল দুপুর বেলায়। একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করল তার সর্বাঙ্গ ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সে চোখ মুখ কুঁচকে কমফোর্টারের ভেতর থেকে মাথা বের করে বালিশের উপর রাখল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো আর ভাবতে লাগলো রাতের কথা। সে সারপ্রাইজ গিফট হিসেবে ভেবেছিল কসমেটিক নয়তো ড্রেস, কারণ মানুষটা তাকে এইগুলোই দিত বেশি। কিন্তু শেষ মুহূর্তে এসে তার ভাবনায় এক বালতি গোবর ঢেলে দিয়ে অন্য কিছু দিয়েছে, যেটা সে ভাবতেও পারেনি। ভদ্রলোক যে কথার জালে ফাঁসিয়ে এইভাবে ধোকা দিতে পারে সেটা ঘুণাক্ষরেও টের অবধি পায়নি। লোকটাকে দেখে মনে হবে ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ আড়ালে থেকে কাঁটাসহ মাছ গিলে খেতে পারে। এসব ভেবে ডান দিকে ঘাড় কাত করে আধো আধো চোখে তাকায়। অসভ্য লোকটা সোফায় বসে থেকে রিল্যাক্সে ল্যাপটপে কাজ করছে। পরনে কালো প্যান্ট ও সাদা শার্ট, ভেজা চুলগুলো এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে। লালচে ঠোঁট কামড়ে চশমা ভেদ করে কপাল কুঁচকে তাকিয়ে আছে স্ক্রিনে, হয়তো জরুরি কিছু পড়ছে। আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে যখন নজর সরিয়ে নেবে তখনই মানুষটার সাথে চোখাচোখি হয়ে যায়। সে চট করে মাথা সোজা করল। আজ লোকটার দিকে তাকাতেও কেন জানি ভীষণ লজ্জা করছে। আর ইউ ওকে মিসেস খান? আলো প্রত্যুত্তরে জবাব না দিয়ে উঠে বসল। মাথা নিচু করে দুহাতে পরনের শার্টের খোলা দুটো বোতাম লাগালো। তারপর এলোমেলো চুলগুলো হাত খোপা করে রেখে দিল। শরীর থেকে কমফোর্টার সরিয়ে বিছানা থেকে নামতে গেলে আধার উঠে এসে ধীর কণ্ঠে বলল, আমি সাহায্য করব। আলো দাঁত কিরমির করে বলল, আমার পা ভেঙে যায়নি। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে কাঁধ নাচিয়ে বলল। অ্যাজ ইউ উইশ। আলো কিছু না বলে বিছানা থেকে নেমে সামনে পা বাড়াতেই টের পেল তার পা দুটো অবশ হয়ে আছে। তবুও সে বাহিরে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো, কিন্তু বেশিক্ষণ অভিনয় করতে পারল না। কয়েক কদম হাঁটার পরেই ধপাস করে ফ্লোরের মাঝে আছড়ে পড়ল। মেয়েটার নাজেহাল অবস্থা দেখে আধার ঠোঁট কামড়ে হেসে সামনে হাঁটু গেড়ে বসল এবং গমগমে গলায় বলল, সো ম্যাডাম, আপনার পা জোড়া অক্ষত থাকা সত্ত্বেও কেন হাঁটতে পারছেন না? একথা শুনে আলোর ইচ্ছে করলো মানুষটার মাথার সব চুল টেনে ছিঁড়তে। হুইল চেয়ার লাগবে, তাহলে আমি নিয়ে আসার ব্যবস্থা করছি, কি বলেন? আলো রাগান্বিত চোখে তাকিয়ে বাম হাতের তর্জনী তাক করে ঝাঝালো কণ্ঠে বলল, আমি দুর্বল নই, আই রিপিট, দুর্বল নই।